ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ টেস্ট যে ম্যাচ 19 তারিখ থেকে খেলা হবে সেটাতে টিম অ্যানাউন্স করে দিয়েছে বিসিসিআই এবার খুব ভালোভাবে টিমকে গুছিয়ে নিয়েছে, কারণ ইন্ডিয়া টিমকে যদি বিসিসিআই এবার এমনভাবে গুছিয়েছে যাতে বাংলাদেশকে তারা হারাতে পারে, কারণ বাংলাদেশ একটা মারমুখী এখন একদম খুব ভালো পজিশনে আছে। বাংলাদেশ টিম যেভাবে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে আসলো তা সত্যি অবিশ্বাসনীয়। আর লিটন দাসের যে সেঞ্চুরি বা মেহেদি হাসান, সব বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারই তারা একদম হায়েস্ট আর 100% পারফর্ম করছে, তাদের বেস্ট থেকে বেস্ট পারফর্ম দিয়ে আসছে। তো এটা দেখে বিসিসিআই এবার ইন্ডিয়া টিম স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। তো বন্ধুরা চলো দেখা যাক ইন্ডিয়া টিম স্কোয়াডে কে আছে। আর লাস্টের দুইটা নাম এমন আছে যারা মনে হবে না যে তাদেরকে কেন নিয়েছে, শুধুমাত্র বাংলাদেশের সাথে আছে বলেই এই একদম ডেঞ্জার বোলিংকে নিয়েছে, যারা দিলীপ ট্রফিতে ভালো করেছে। তো বন্ধুরা চলো স্কোয়াড অ্যানাউন্স করে দেখা যাক। প্রথমে আসবে ব্যাটারের পোর্শনে আসবে রোহিত শর্মা এই টিমের ক্যাপ্টেন থাকবে। রোহিত শর্মা টেস্টে একদম মারমুখী ব্যাটারভাবেই খেলবে, তারা ইংল্যান্ডের ফলো অফ করে চলবে, কারণ ইংল্যান্ড যেমন খেলে চেস করে খেলে আর তারা একদিনে 500 রান করার মতো সাহস রাখে, তো সেরকমই খেলবে টিম ইন্ডিয়া। আর সেই জন্য ওপেন করতে আসবে রোহিত শর্মা। আর তারপরে যশস্বী জয়সওয়াল একদম মারমুখী ব্যাটার, যেমন টি20 তেমন ওয়ানডে তেমন টেস্ট, সে তার কাছে কোনো কিছুই না, সে একদম আসবে মারবে চলে যাবে এইরকম প্লেয়ার। আর তারপরে 3 নম্বরে শুভমান গিল একটা নতুন সিতারা। শুভমান গিলকে কেন যে চান্স দিচ্ছে বিসিসিআই এটা বুঝতে পারছি না, কারণ এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে নেই। এক্সপিরিয়েন্স প্লেয়ারের দরকার, আজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা, এগুলো যেহেতু ওল্ড তবুও কিন্তু তাদের হোম গ্রাউন্ডে পারফর্ম খুব একটা খারাপ নেই, এখানে শুভমান গিলকে চান্স দেওয়া হয়েছে। তারপরে বিরাট কোহলি তো তার যে এখন ফর্ম চলছে খুব একটা ভালো না বললেই চলে, কারণ যেমন স্টিভ স্মিথ আর জো রুট যেভাবে খেলছে মনে হয় যে বিরাট কোহলিকে একদম ছাপিয়েই ছাড়বে। আর বিরাট কোহলি এবার চান্স পেয়েছে। আর তারপরে কে এল রাহুল তো দিলীপ ট্রফিতে ভালো পারফর্ম করতেই পারছে না, কারণ সে 108 বলে মাত্র 27 রান করেছিল, কিন্তু তারপরেও কে এল রাহুলকে এই টিমে রাখা হয়েছে। আর প্রথম একটা ইন্টারেস্টিং হলো ব্যাটিংয়ের নাম, সেটা হলো সারফরাজ খান টেস্টে এবার চান্স পেয়ে গেছে। সে ওয়ানডে ও টি20তে চান্স না পেলেও টেস্টের জন্য সারফরাজ খান চান্স পেয়ে গেছে। দিলীপ ট্রফিতে সারফরাজ খান যে বলে রান করেছিল, 100+ স্ট্রাইক রেটের সাথে খেলেছিল, তার জন্যই হয়তো চান্স পেয়েছে বাংলাদেশের সাথে। আর হোম গ্রাউন্ডে যেহেতু বাংলাদেশের সাথে খেলা হবে, তো সারফরাজ খান খুব একটা ইম্পর্টেন্ট প্লেয়ার। আর তারপরে আমাদের উইকেট কিপার দেখলে মাত্র 2টা উইকেট কিপার নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামছে। প্রথম হলো ঋষভ পান্ত আর ধ্রুব জুরেল। ঋষভ পান্ত কি বলবো পান্ত সম্পর্কে, পান্ত সবসময় টেস্টকেও টি20 ভাবে, আর সেটা তো অস্ট্রেলিয়ার সাথে গাবা টেস্টেই বুঝিয়ে দিয়েছিল। আর তারপরে ধ্রুব জুরেল ব্যাটিংটা তো হয়তো সেরকম পারফর্ম করতে পারেনি ইন্ডিয়া টিমে এসে, কিন্তু ইন্ডিয়া টিমের আগের যে ডোমেস্টিক ক্রিকেটগুলো হয় সেগুলোতে খুব ভালো পারফর্ম করে ধ্রুব জুরেল। এবার উইকেট কিপারদের পর আমরা দেখতে যাচ্ছি অলরাউন্ডার দেখলে তো বুঝতেই পারবে যে অলরাউন্ডার একদম পুরো কম্বো আছে ইন্ডিয়া টিমে, কারণ ইন্ডিয়ার যে অলরাউন্ডার আছে, যে স্পিন ডিপার্টমেন্ট আছে, সেই স্পিন ডিপার্টমেন্টে একদম পুড়ে ধরবে একদম বাংলাদেশ টিমকে, কারণ বাংলাদেশ টিম একদম একবার ফেসে গেলে তারা বেরোতে পারবে না এই স্পিন জালে। তো অলরাউন্ডার হিসেবে দেখা যায় রবিচন্দ্রন অশ্বিন যেমন ক্যারাম বল এক্সপার্ট, তেমন সে ব্যাটিংও করে বোলিংও করে একদম, কারণ সে তাকে টিএনপিএলে ব্যাটিংয়েও দেখা যায় তাকে, সে ওপেন ও অন ডাউন আসে ব্যাট করতে। রবিচন্দ্রন অশ্বিন খুব ইম্পর্টেন্ট বোলার। আর তারপরে রবীন্দ্র জাডেজা সম্পর্কে অনেকজন অনেক কথাই বলছিল, কিন্তু রবীন্দ্র জাডেজা ফিট না এটা ওটা, কিন্তু রবীন্দ্র জাডেজা বাংলাদেশ টেস্টে চান্স পেয়েছে। আর অক্ষর প্যাটেল যেহেতু সবচাইতে ইম্পর্টেন্ট প্লেয়ার হলো আর গেম চেঞ্জিং প্লেয়ার হলো অক্ষর প্যাটেল ওয়ার্ল্ড কাপের পর থেকে বেশি ছেয়ে গেছে। অক্ষর প্যাটেল প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করছে, সে দিলীপ ট্রফিতে হোক বা ইন্ডিয়ার হয়েও। অক্ষর প্যাটেল যেমন ভালো ফিল্ডার তেমন ভালো ব্যাটার আর তেমনই বোলার, তার ইকোনমি খুবই লো থাকে। এইভাবে গেল অলরাউন্ডার। তারপরে বোলার্সে প্রথমেই দেখতে পাবো কুলদীপ যাদব একদম চায়নাম্যান স্পিনার বোলার। কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জাডেজা বা অক্ষর প্যাটেল এই কয়েকজনের যে হবে স্পিন ডিপার্টমেন্ট একদম ধ্বস্ত করে দেবে বাংলাদেশ টিমকে। তারপরে মোহাম্মদ সিরাজ, আমি বুঝতে পারি না যে মোহাম্মদ সিরাজকে কেন বারবার ইন্ডিয়া টিমে চান্স দেওয়া হচ্ছে, সেরকম তো কোয়ালিটি দেখতে পাই না মোহাম্মদ সিরাজের মধ্যে, তবুও বারবার বিসিসিআই মোহাম্মদ সিরাজকে সিলেক্ট করেছে প্রত্যেকটা ম্যাচের জন্য। কেন? সেখানে তো অনেক বোলার আছে যাদেরকে এখনও খেলানো উচিত,
কিন্তু তারা চান্সই পাচ্ছে না, শুধু মোহাম্মদ সিরাজকে নিয়ে ভেসে যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো যে এখানে খেলবে জাসপ্রীত বুমরা বাংলাদেশ টেস্টে খেলবে, কারণ সামনেই আছে বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ। কারণ 2025-এর যে WTC ফাইনাল আছে সেখানে ইন্ডিয়াকে যেতে হলে জাসপ্রীত বুমরার ফর্মে আসা খুবই জরুরি। কারণ জাসপ্রীত বুমরা যতদিন না ফর্মে আসবে ততদিন টিম ইন্ডিয়া বড় কিছু করতে পারবে না। জাসপ্রীত বুমরা যেমন T20 বিশ্বকাপ জিতেছে, ঠিক তেমনই ওর WTC ফাইনালটাও জেতাতে হবে তাকেই। আর জাসপ্রীত বুমরা চান্স পাবে। আর তারপরে নতুন যে দুটো নাম এসেছে যেটার জন্য ইন্টারেস্টিং এই ভিডিওটা, সেটা হলো আকাশদীপ দিলীপ ট্রফিতে যেভাবে বল করছে বা তার সুইং ও তার সামনে বল করার যে একটা লেন্থ, তার আকাশদীপের লেন্থ সুপার একদম। তো তাই সেটা দেখেই আকাশদীপকে চান্স দেওয়া আছে। আর একটা হলো ইয়াস দেওয়ালকে যখন রিঙ্কু সিং 1 ওভারে 5টা ছক্কা মেরেছিল 5 বলে, তখন সে পুরোটা ডিপ্রেশনে চলে গেছিলো IPL-এ। আর তারপরেও তো রিঙ্কু সিংয়ের তো কভার আপ হয়ে যায়, কিন্তু ইয়াস দেওয়ালের এবার 2024 সালের IPL-এর আগে কভার আপ হয়ে যায়। কারণ IPL-এ 2024-এ খুব ভালো পারফর্ম করেছে ইয়াস দেওয়াল, আর অনেক ম্যাচ জিতিয়েছে ইয়াস দেওয়াল গুজরাট টাইটান্সকে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে টিম ইন্ডিয়া আর বাংলাদেশ দুটার মধ্যে সিরিজটা কে জিতবে, টিম ইন্ডিয়া না বাংলাদেশ? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম